সময় বার করে একটু ঈশ্বরের নাম গান যেন করতে পারি। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ 23শে নভেম্বর 2024 শনিবার। আজ আমার গন্তব্য বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের কাছে জঙ্গলে ঘেরা ছোট্ট একটা গ্রাম পাবোয়া। এই পাবোয়া গ্রামেই রয়েছে মা তারা আশ্রম। যারা জপ ধ্যান করতে ভালোবাসেন, যারা আধ্যাত্মিক জগতের মানুষ, তাদের কাছে এই পাবোয়া মা তারা আশ্রম একদম উপযুক্ত স্থান। তো এই পাবোয়া মা তারা আশ্রমের উপরই থাকছে আজকের আমার ভিডিও। তাই ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটা অন করে দেবেন। তাহলে চলুন যাওয়া যাক পাবোয়া মা তারা আশ্রম। তো আশ্রমে ঢোকার আগেই এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ফুলবেড়ে হয়ে বেলিয়াতোড়। আর এই দিকের রাস্তাটা যাচ্ছে কোচকুড়া, মাঝমোড়া ইত্যাদি। এই রাস্তাটাই চলে যাচ্ছে সোজা। তো পৌঁছে গেলাম পাবোয়া মা তারা আশ্রমে। ওই যে দেখা যাচ্ছে পাবোয়া মা তারা আশ্রম। তো তাহলে চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি। এই আশ্রম অত জাঁকজমকপূর্ণ নয়, অত জৌলুস নেই, ভক্ত শিষ্যদের আনাগোনার ভিড় নেই, কিন্তু এই আশ্রম ছায়া ঘন, সবুজে ঘেরা, নিরালায় বসে ধ্যান জপ করার উপযুক্ত স্থান। আজ থেকে প্রায় 60 বছর আগেকার কথা। বাঁকুড়া জেলার পাবোয়া গ্রাম নিবাসী অনুরোধ সিংহ কাজ করতেন বন দপ্তরে। ঘটনাচক্রে একদিন তার সাথে পরিচয় হয় সোনামুখীবাসী এক ব্যক্তি স্বপন মুখার্জির সাথে। একসময় মামুলি পরিচয় থেকে স্বপন মুখার্জির সাথে বন্ধুত্ব বেশ গাঢ় হয়ে ওঠে। সোনামুখী থেকে পাবোয়া আসতেন অনুরোধবাবুর বাড়িতে। স্বপনবাবুর জিপ গাড়ি ছিল। সেই সুবাদে দুই বন্ধু জিপ গাড়িতে করে ঘুরত কাঠচুরি রুখতে। বাঁকুড়া জেলার পাবোয়া গ্রামটি এখনও জঙ্গলাকীর্ণ এলাকায় অবস্থিত। বেলিয়াতোড়ের ডাকাইশ্রেণীতে এই আশ্রম। তো জিপ গাড়ি করে বন্ধুর সাথে ঘুরে বেড়াতেন কাঠচুরি রুখতে। সময় পেলেই স্বপনবাবু জঙ্গলের ভেতরে একাকী বসে থাকতেন। অপরূপ সবুজ প্রকৃতির টানে জঙ্গলের ভেতরে স্বপনবাবু নির্জন স্থানে তিনি ধীরে ধীরে গড়ে তুললেন আধ্যাত্মিক পাবোয়া মা তারা আশ্রম। স্বপন মুখার্জি থেকে তিনি হয়ে উঠলেন পদ্মানন্দ ব্রহ্মচারী। তো চলুন প্রথমেই আপনাদের আশ্রমের মন্দিরের মাকে দর্শন করাই। শ্বেত পাথরের বেদির উপর নীলাভ বর্ণা, চতুর্ভুজা, খড়গহস্ত, বরাভয়, অভয়কারিণী, মুন্ডমালা পরিহিতা, আর নিচে শায়িত মহাকাল ভৈরব। মায়ের বাঁ পাশে ফটোতে রয়েছেন ঠাকুর মা, মায়ের ডান পাশে ফটোতে আছেন তারা মা স্বামীজির। শিবলিঙ্গ ও নন্দী মহারাজ এবং গুরু পরম্পরা। এখানে যজ্ঞ হয়, তাই তো? কোন সময় হয় যজ্ঞটা?
প্রত্যেক অমাবস্যায় যজ্ঞ হয় এখানে? প্রত্যেক মাসে অমাবস্যায় যজ্ঞ হয় এখানে? আর কালী পুজোর সময় হয়, তাই তো? তারপরে দুর্গা অষ্টমী। বাহ, যজ্ঞস্থলটি কিন্তু খুবই সুন্দর, অনেকটা বড়। মন্দিরের ভেতরে উই ঢিপি, আর উই ঢিপির মধ্যেই রয়েছে তারা মায়ের ফটো, আর এখানে মনসারও পুজো করা হয়। বেশ কিছু বছর কঠিন সাধনা করে অবশেষে সিদ্ধি লাভ করেন পদ্মানন্দ ব্রহ্মচারী। এখানেই তিনি মাটির বাড়িতে প্রতিষ্ঠা করেন কালী মন্দির। পরে গ্রামবাসীদের সহযোগিতায় গড়ে ওঠে বড় কালী মন্দির। সেই মন্দিরটিও ভগ্নদশায় পরিণত হয়। তারপর এই সুন্দর সুসজ্জিত মন্দিরটি প্রতিষ্ঠা হয়। ইনি হলেন আশ্রম প্রতিষ্ঠাতা পদ্মানন্দ গিরি সাধু, আর ইনি হলেন তপেশ্বরানন্দ নাথ সাধু। এখানেই পদ্মানন্দ গিরি সাধু থাকতেন, এই ঘরটির মধ্যেই। সাধনায় সিদ্ধি লাভের পর জনকল্যাণে ব্রতী হন পদ্মানন্দ ব্রহ্মচারী। তার কিছু অলৌকিক ঘটনার সাক্ষী হন গ্রামবাসীরা। দিনগুলি বেশ সুন্দর কাটছিল, কিন্তু অন্তিম সময় এসে গেল একদিন। সব কিছু ছেড়ে পার্থিব শরীর ত্যাগ করে পরমানন্দ ব্রহ্মচারী আশ্রমের তার গ্রামবাসীদের আপ্রাণ চেষ্টায় এই আশ্রমকে বাঁচিয়ে রেখেছে। নানান গাছগাছালিতে ভর্তি পাবয়া মা তারা আশ্রম। বন্ধু, এই আশ্রম দর্শন করলে সহজেই মনে আধ্যাত্মিক চেতনায় মুগ্ধ হবেই। মন্দির প্রতিষ্ঠা হয়েছে কত বছর আগে? বছর 8 8 বছর। হ্যাঁ, বছর 8 আগে নতুন মন্দিরটা হয়েছে। এই মন্দিরে মায়ের পুজো কি আপনি করেন? হ্যাঁ, আমি করি। আচ্ছা দুবেলায় পুজোটা আমাকেই করতে হয়। আর আচ্ছা। বিশেষ বিশেষ তিথিতে যখন আমি যজ্ঞটা করি, হ্যাঁ হ্যাঁ। তখন পাশেই গ্রামে একটি ছেলে আছে, পুরোহিত পার্থ, সে এসে পুজো করে। ওই আমার শিষ্য অবশ্য। ওই এখানে পুজোটা করে। আচ্ছা। আর আমি যখন এখানে থাকি না, যখন বাইরে যাই 7-8 দিন বা 10 দিনের জন্য, তখন এখানে পুজোটা করে লালটু বলে সিংহবাড়ির ছেলে। আচ্ছা। ওকে বলে যাই, ওই পুজোটা করে। তার আগে পুজো করতো, যখন আমি থাকতাম না তখন মৃত্যুঞ্জয় সিংহ, ও পুজোটা করতো। তো বর্তমানে আমি যখন থাকি না, তখন লালটুকেই দায়িত্বটা দিয়ে যাই, ওই পুজোটা করে। আচ্ছা, স্বামী পদ্মানন্দ ব্রহ্মচারী সম্পর্কে যদি 2-4 কথা বলেন। স্বামী পদ্মানন্দ মহারাজ সম্বন্ধে আমি কী বলবো? পাহাড়ের তলায় দাঁড়িয়ে তো আর পাহাড়কে মাপতে পারবো না। আচ্ছা। উনি সেই মার্গের মানুষ। আমি যখন এখানে আসি প্রথম, তখন আমি এখানের যে মাটিটা, তার যে শক্তি, সেই শক্তি
অনুভব করেছিলাম, এবং এখানে যে উনি এখনও বিরাজমান প্রতিনিয়ত, সেটা অনুভব করি। অনুভবের কথা তো আমি কীভাবে বোঝাবো। এবার উনি এক উচ্চ মার্গের সাধক, আর আমি তো একটা সাধারণ মানুষ। আমি অনুভব করতে পেরেছি মহারাজ এখনও এখানে বর্তমান, তাই তাকে স্মরণ করে চেষ্টা করে যাই যতটা তার তৈরি করা জিনিস, তার তৈরি করা আশ্রম সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করে যাই। জানি না মা কতদিন রাখবে, যতদিন রাখবে ততদিন চেষ্টা করব। আচ্ছা, পদ্মানন্দ ব্রহ্মচারী শুনেছি অলৌকিক কিছু ঘটনা আছে, সেরকম যদি দু চারটে জানান তাহলে খুব ভালো হয়। প্রথম কথা বলি, আমি তো নিজে দেখিনি, এবার মানুষের মুখে শোনা। আচ্ছা, এখন মানুষের মুখে শোনা অনেক কথাই এখানে আছে। অনেকের সন্তান হয়নি, এসেছে বাবার কাছে, সন্তান হয়েছে বাবার আশীর্বাদে। অনেকের অনেক রকম সমস্যা, বাবা সেটা সমাধান করেছেন, এবং উনি মাতৃদর্শন করেছিলেন শুনেছি। এবং উনি যখন মৌনব্রত পালন করতেন তখন ওনার গায়ে উইয়ের ঢিবি হয়ে গিয়েছিল, আচ্ছা, সেটাও শুনেছি। আচ্ছা, এখন যা কিছু দেখা যায় সব তো বলা যায় না, বলার স্থান সব জায়গায় নয়। তো আমি অনুভব করেছি, এটুকু বলতে পারবো। আচ্ছা, উনি একজন যোগী পুরুষ, এটা বলতে পারবো, এবং উনি একজন সিদ্ধ পুরুষ, সিদ্ধিলাভ করেছেন, এটা বলতে পারবো, এবং বর্তমানে উনি বিরাজমান এখানে, সেটাও বলতে পারবো। আচ্ছা, ওনার তৈরি মন্দির প্রথম যখন তৈরি করেছিলেন সেটা ভেঙে গেছে, পরবর্তীতে যেটা করেছেন সেটা ভেঙে দেওয়া হয়েছে, দিয়ে একটা নতুন কিছু করার চিন্তা করেছিল কেউ, সেটা আজ হয়নি কিছু। তার পরবর্তীতে যে মন্দির উনি তৈরি করেছেন সেই মন্দিরটিও ভেঙে গিয়েছিল, সেটাকে সংস্কার করা হয়েছে, তারপরে এই মন্দিরটি তৈরি হয়। সাধু বাবার সমাধি তৈরি করা হয়েছে, এখনও সম্পূর্ণ হয়নি, এখনও মাথার ছাদ বাকি আছে। এটা কমপ্লিট করে ওনার একটা মূর্তি স্থাপন করব। আচ্ছা, এখানে ভক্ত শিষ্য যদি এসে প্রসাদ গ্রহণ করতে যায় তাহলে কি করতে হবে? ভক্ত শিষ্য যদি প্রসাদ গ্রহণ করতে চায় তাহলে তাকে আগে একটু যোগাযোগ করতে হবে। আচ্ছা, ফোন নাম্বার? ফোন নাম্বার দিয়ে দেবো, তাতে যোগাযোগ করলে কি হবে, আমাদের একটু সুবিধা হবে, কারণ আমাদের তো বাজার হাট কাছাকাছি নয়, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারবো না। এবং এখানে তো নিত্য যে ভোগটা হয় হুম, সেটা তো সীমিত, আচ্ছা, কেউ একজন এসে গেল, দুজন এসে গেল, সে পাবে। হ্যাঁ, কিন্তু এখন যদি কেউ 10 জন আসে কি 20 জন আসে, সেটা সম্ভব তো সেটা নয়। সম্ভব না। একটু আগে জানিয়ে দিলে আমরা সেভাবে ব্যবস্থা করব। মায়ের কাছে তো কেউ এসে খালি হাতে ফিরে যাবে না, হ্যাঁ, তার চেষ্টাটা করব। আর এখানে তো কোনো ইনকাম নেই যে সেই ইনকাম থেকে খরচ হচ্ছে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তাতে 20 জন আসুক আর নাই আসুক, রোজই 20-50 জনের রান্না হবে। হুম। এখানে সাধনার জন্য থাকা, মানুষের উপকার হবে, ব্যাস এইটুকুই। আচ্ছা, এখানে ভক্ত শিষ্য আসতে গেলে লোকেশনটা একটু যদি বলেন। যদি কলকাতা থেকে আসে তাহলে দুটো অপশান আছে, রেলপথে দুর্গাপুর, আচ্ছা, আর রেলপথে বেলিয়াতর রেল স্টেশন। আচ্ছা, দুর্গাপুর থেকে নেবে বাসে আসা যাবে, হুম, যে বাসগুলো বাঁকুড়া যাচ্ছে। হুম, ফুলবেড়িয়া বাস স্টপ, সেখানে নেবে, টোটো আছে, টোটোকে বললেই হবে পাবয়া মা তারা আশ্রম, নিয়ে চলে আসবে। আর যদি বেলিয়াতর থেকে আসে সেখানেও অটো আছে, ফুলবেড়িয়া নামবে, নেবে, যাকে বলবে সেই দেখিয়ে দেবে। তো এই আশ্রমে এসে আমার এই ছোট্ট ছোট্ট ভাই বোনদের সাথে পরিচয় হলো। এদের এখানেই বাড়ি, কেউ স্কুলে যাচ্ছে বা কেউ টিউশন যাচ্ছে, তো খুবই ভালো লাগলো এদের সাথেও পরিচয় হয়। তো এই পাবয়া তারামা আশ্রমের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী
অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। পাবোয়া তারামা আশ্রম থেকে আমি মুখার্জি ব্লগ। নমস্কার।